সামি, আপনাকে স্বাগত আমাদের চ্যানেলে। পিঙ্কিদা, আপনাকে আদাব। আপনার মাধ্যমে আপনার সব দর্শকদেরকে আসসালামু আলাইকুম এবং নমস্কার, যারা যেখানে আছেন। আশা করি সবাই ভালো আছেন। আমাকে এই অনুষ্ঠানে ইনভাইট করার জন্য ধন্যবাদ। একটা জিনিস আমার মনে হয় যে এটা দর্শকদেরও জানা দরকার, এবং আমার মনে হয় আপনিও এগ্রি করবেন। আমরা যারা অ্যাক্টিভিজম করছি, যাদের পরিবার আছে এবং যাদের পরিবার সাফার করেছে, আমাদের পরিবারের তরফ থেকে যদি আমরা সেই সাপোর্টটা না পেতাম, ধরেন আমাদের একটা মিশন আছে, জি আমার অবশ্যই। একটা মিশন আছে, আপনার একটা মিশন আছে, কিন্তু ধরেন ভাবি ভাবি তো এটাকে মিশন হিসেবে নেননি, ঠিক না? উনি আপনার স্ত্রী জন্যই এই মিশনের সাথে উনি নিজেকে অ্যালাইন করেছেন এবং আপনাকে প্রয়োজনীয় সাপোর্ট দিয়েছেন, যার ফলে আপনি আজকে স্বামী হয়ে উঠতে পেরেছেন। না, সেটা অবশ্যই। আমার আমার স্ত্রীর কথা যদি বলতে হয় যে সে সবসময় আমাকে এটা বলেছে যে আমি জানি যে তুমি যা করবা ভুল কিছু করবে না, কিন্তু এমন কিছু করো না যেন আমাদের বাচ্চাদের কোনো রকমের ক্ষতি হয় অথবা আমার কোনো রকমের জানমালের ক্ষতি হয়। অ্যাটলিস্ট এই অবস্থাটা নিশ্চিত করে যেন আমরা কিছুটা হলেও সেফ থাকি। তো আমাকে যেহেতু আজ যদি আমাকে ওই প্রোটেকশনটা দিয়েছে, তো আমি নিশ্চিত ছিলাম যে আল্লাহর রহমতে হয়তো তেমন কিছু হবে না। এবং ওরকম কিছু বেসিক্যালি আমার ভাইকে আক্রমণ করা হয়েছে বাংলাদেশে, লাইক অবচিহ্ন, সেটা বেশ কিছুদিন পরে হয়েছে, বাট ইমিডিয়েটলি আসলে তেমন কিছু আমাদের আল্লাহর মতো হয় নাই আর কি। আমার হেনস্থা করেছে, আমার শ্বশুরকে হেনস্থা করেছে, আমার ভাইকে হেনস্থা করেছে, আমার 80 বছর বয়সের নানি যিনি মারা গেছেন, আল্লাহ তাকে বেশ নসিব করুন, তাকে হেনস্থা করেছেন। তো লাইক সরকার হেনস্থা করতে আপনার আব্বা আম্মা সম্পর্কেও নানা কথা বলেছে এবং অনেক আমার মনে রকমের, হয় আমাকে যে নিয়ে অনেক রকমের অপতথ্য অপপ্রচার করেছে, আমার বাবা মাকে নিয়ে অপপ্রচার করেছে। অপপ্রচার করতে তারা যা যা করা প্রয়োজন, ইভেন একটা পত্রিকা তো ছিলই আপনার, একটা খুবই জঘন্য একটা পত্রিকা, যাদের কাজই ছিল আমাকে, আপনাকে, তাসলিম খলিলকে নিয়ে, বাইরে কনক সারোয়ার, ইলিয়াস ভাই যারা আছে সবাইকে নিয়ে প্রতিনিয়ত আপনার এই ধরনের মিস ইনফরমেশন ছড়ানো, বাজে তথ্য অপতথ্য এগুলো ছড়ানো, দ্যাট দে হ্যাভ ডান। বাট আলটিমেটলি কি হয়েছে? আলটিমেটলি তো যা সত্য, যেটা সঠিক, সেটা এস্টাবলিশ হয়েছে। আমরা তো কেউই বুঝতে পারিনি যে এত দ্রুত এইভাবে হাসিনার পতনটা ঘটবে। আমাদের বিশ্বাস ছিল যে ঘটবে একসময়, কবে ঘটবে সেটা তো আমরা কেউই আগে থেকে বুঝতে পারিনি। ঘটলো, তারপরে নতুন একটা সরকার গঠিত হলো। তো আমাদের সবারই একটা স্বপ্ন ছিল যে কেমন হবে হাসিনা পরবর্তী বাংলাদেশ। আপনার যে স্বপ্নটা ছিল হাসিনা পরবর্তী বাংলাদেশ আর এখন যেটা আছে, সেই দুইটা স্বপ্ন কি একই রকম, মানে অ্যালাইন্ড? আপনি তৃপ্ত, হ্যাপি? আসলে পিনাকিদা, আমার তো ধরেন এইম ছিল, যেটা সাংবাদিক হিসেবে আমার কাছে যেটা সবসময় চাইতাম, যে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, বাংলাদেশে নাগরিকদের যে অধিকার, বেসিক মৌলিক অধিকার, সেটা তারা ফিরে পাক, মানুষজনে মুক্তভাবে কথা বলতে পারে, তাদের মত প্রকাশ করতে পারে, এবং একটা একটা দেশে যেন তাকে কোনো নিগৃহীতার শিকার হতে না হয়, তাকে নিগৃহীত হতে না হয়, আপনার দমন পীড়নের শিকার হতে না হয়। এগুলোই আমার উদ্দেশ্য ছিল, এগুলাই আমার আমার যে কাজ, আমার কাজ করার মূল আহ, আপনার প্রেরণা ছিল এগুলো। আর দুর্নীতি দমন করা, মানুষের যেন, আইন শৃঙ্খলা বাহিনীগুলো যেন মানবিকতার সাথে তাদের কাজ করেন, এগুলোই ছিল আমার উদ্দেশ্য। হ্যাঁ, এখন রাজনৈতিকভাবে যদি আমরা দেখি মানুষের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে কিনা, আমার মনে হয় সেটা এখনো আরো বহু দূর, সেই পথটা এখনো আমাদের যেতে আরো সময় লাগবে। কিন্তু প্রাইমারি যেটা টার্গেট ছিল, যে না, মানুষজন একটা স্টেবল লাইফ ফেরত পাবে, এখনো হয়তো অনেক অনেক ক্লাউড আছে, এখনো অনেক অনিশ্চয়তা আছে, কিন্তু আমাদের পত্রিকারা কিন্তু এখন লিখতে পারছে, আমরা বাংলাদেশ থেকে অনেকে তাদের নিজেদের মনোভাব প্রকাশ করতে পারছে। সো মানুষজন মুক্তভাবে কথা বলতে পারছে, ভোট নিয়ে আলাপ হচ্ছে, রাজনৈতিক দলরা মুক্তভাবে তাদের যে অ্যাক্টিভিটিস আছে সেগুলো পরিচালনা করতে পারছেন, মানুষকে গুমের শিকার হতে হচ্ছে না, ক্রস ফায়ারের মতো ওরকম ভয়াবহ জিনিসপত্র ফেস করতে হচ্ছে না। সো আমার মনে হয় যে আমরা এখন একটা প্ল্যাটফর্ম পেয়েছি, যেখান থেকে আমরা সামনের দিকে সঠিকভাবে অগ্রসর হতে পারি। এখন এটাকে আমরা কিভাবে ইউটিলাইজ করে সামনের দিকে আগাবো, দ্যাট ইজ সামথিং, যারা এখন সরকারে আছেন, উপদেষ্টা হিসেবে আছেন, প্রধান উপদেষ্টা আছেন, এটা তাদেরকে নির্ধারিত করতে হবে যেন মানুষের আকাঙ্ক্ষার যে প্রতিফলন, মানুষের যে এক্সপেকটেশন, এটা যেন দ্রুত রিফ্লেক্ট করে, এটা যেন দেরি না হয়। আর একটা একটা যেটা বিষয় হয়েছে বাংলাদেশে এখন, ল এনফোর্সমেন্ট সিচুয়েশন ইজ ব্যাড, এটা আমরা সবাই জানি, যে পুলিশের সদস্যরা কাজে অনেক অনীহা, অনাগ্রহ প্রকাশ করেছেন। বাট আমার পুলিশ তো পালিয়েও গেছে, অনেকে অনেকে পালিয়ে গেছে, অনেকে পালিয়ে গেছে। আমি আমি বেসিক্যালি একটা রিপোর্ট দেখলাম গতকালকেই, যেখানে পুলিশের বিভিন্ন থানা থেকে কতজন সদস্যের মতো নাই, কতজন ডিউটিতে আসছেন, কি পরিমাণ গোলাবারুদ হয়েছে, লাইক মিসিং হয়েছে, ওইটার আমি পরিসংখ্যান দেখছিলাম আর কি। তো তারা রিকভার করছেন, কেউ কেউ আবার কাজে ফেরত আসছেন। তো এগুলো করতে বোধহয় একটু সময় লাগবে, বাট সরকারের যেই
অবস্থান, এটা মনে হয় আরেকটু ফাস্ট ট্র্যাক হলে বেটার হয়। তারা যেভাবে কাজ করছেন আমার মনে হয় তাদের কাজ করে হয়তো আরেকটু গতি আনা দরকার। মানে আপনি বলছেন যে স্লো? আসলে দেখেন, একটা রাষ্ট্র যখন সাধারণভাবে পরিচালিত হয়, আপনি যখন একটা নির্বাচিত সরকার, রাজনৈতিক সরকার যখন একটা রাষ্ট্র পরিচালনা করেন, তখন দেশে 300 জন ইলেক্টেড এমপি থাকেন, 30 জন সংরক্ষিত আসনের মহিলা এমপি থাকেন, এবং মন্ত্রিসভার সাইজও হয় 40 থেকে 50 জনের মতো। কিন্তু বর্তমানে ধরেন 20-25 জন উপদেষ্টার মতো আমাদের আছেন, এবং উইথ অল ডিউ রেসপেক্ট টু দ্যাম, এনাদের অনেকের কিন্তু আপনার ওই অভিজ্ঞতাটা নাই যে একটা মিনিস্ট্রি কিভাবে অপারেট করবে অথবা একটা রাষ্ট্রযন্ত্র কিভাবে অপারেট করবে। তারা কিন্তু আসলে অনেকেই ওই ব্যাকগ্রাউন্ডটা থেকে আসেন নাই, এবং কোনো এমপি তো নাই যে বিভিন্ন জেলাগুলোতে যে কিভাবে তারা অপারেট করবে, বিভিন্ন তাদের যে এলাকাগুলোর অনেক সমস্যা থাকতে পারে। সো একটা বিশাল বড় কমিউনিকেশন গ্যাপ, এই যে আপনার লিডারশিপের কাছে আপনি পৌঁছবেন, এবং পলিটিক্যাল লিডারশিপ গুলোও কিন্তু এখন আপনার একটা ভ্যাকামের মধ্যে আছে। কোনো আওয়ামী লীগের তো লোকজন নাই, বিএনপির যারা আছে তারাও নিজেদের যে দল গোছাতে ব্যস্ত, জামাত ইসলামের লোকজনও নিজেদেরকে নিয়ে ব্যস্ত। বাট মানুষের যে কনসার্ন গুলো আছে এগুলো সরকার পর্যন্ত পৌঁছানোর যে মাধ্যম, সেখানে কিন্তু একটা বড় ডিস্টেন্স ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনার তো কোনো লোকাল এমপি নাই, আপনি কোথায় যাবেন, আপনি কোন মন্ত্রীকে রিচ করবেন, ওই মেকানিজমটা কিন্তু এখন একেবারেই নেই। সো লোকজন না, এখন বাধ্য হয়েই অনেকে পলিটিক্যাল লিডারদের কাছে যাচ্ছে, স্থানীয়দের কাছে যাচ্ছে। সেখানে আমরা শুনতে পাচ্ছি অনেক ক্ষেত্রে চাঁদাবাজির মতো ঘটনা ঘটছে, অনেকে উৎকোচ আদায় করছে, অনেক প্রতিষ্ঠানে অনেক এমপ্লয়িজ নাই। তো সবকিছু মিলে না আসলে একটা বেশ উদ্ভট সময় আমরা এখন পার করছি। আমরা যদি ধরেন এই উপদেষ্টা পরিষদ গঠন প্রশ্নেও আসি, এই উপদেষ্টা পরিষদটা কারা গঠন করবে, মানে কার মত নিয়ে গঠন করা হবে? হ্যাঁ, সেটা একটা কনসার্ন আছে যে উপদেষ্টা পরিষদটা যখন গঠন করা হয়, এখানে আসলে তো এই যে ছাত্র জনতার যে বিপ্লবটা হয়েছে এর পেছনে কিন্তু অনেকেই কাজ করেছেন। আপনারা কাজ করেছেন, বাংলাদেশের সিভিল সোসাইটি কাজ করেছে, যারা সাংবাদিক ছিল তারা কাজ করেছে, আমরা যারা ছিলাম আমাদেরও কিছুটা হলেও আপনার কন্ট্রিবিউশন ছিল। তো বাংলাদেশের অনেক বিভিন্ন পেশাজীবী সিভিল সোসাইটির অনেকের কন্ট্রিবিউশন আছে এখানে। তো এখানে ধরেন যখন উপদেষ্টা মন্ডলী গঠন করা হয়, আমার যে অবজারভেশনটা ছিল যে এটা গঠন করতে হয়তো অনেকের কাছ থেকে মতামত নিয়ে যেত যে কাকে কাকে এখানে রাখা যায়, অথবা কারা আসলে এখানে হয়তো দেশের জন্য বেটার হবে, অনেক কাজকর্ম অনেক ফাস্ট ট্র্যাক করা যায়। তো এখানে বোধহয় তাদের কমিউনিকেশনে একটা গ্যাপ ছিল যে তারা কারোর সাথেই হয়তো এটা পর্যালোচনা করেন নাই। এবং সেই জন্য তো প্রশ্ন আসছে যে কে এটা নির্বাচন করলো, কে এটা নির্বাচিত করলো। মানে ধরেন আলী ইমাম মজুমদার একজন 111-এর একজন, এবং একটা অত্যন্ত বৃদ্ধ অথর্ব দুর্নীতিগ্রস্ত একটা লোক, তাকে আমরা জনপ্রশাসনের দায়িত্ব দিলাম। মানে কেন আর কি লোক ছিল না? এটা তো আসলে কিন্তু আমি নিজে ব্যক্তিগতভাবে অনেকবারই অনেক কিছু লিখেছি, আপনার বিভিন্নভাবে তুলে ধরার চেষ্টা করেছি যে এই যে রিক্রুটমেন্ট প্রসেস অথবা এই যে হায়ারিং প্রসেস, এটা তো আলটিমেটলি দে আর সার্ভিং দ্য পিপল। এখন ওয়েন ইউ সার্ভ দ্য পিপল, ইউ নিড টু হ্যাভ সাম কাইন্ড অফ ম্যান্ডেট ফ্রম দ্য পিপল। দে ডু নট হ্যাভ, লাইক যাদেরকে সিলেক্ট করা হয়েছে, এই ম্যান্ডেটটা তো আপনি অ্যাটলিস্ট কারো না কারো কাছ থেকে নিতে পারতেন, অথবা পরামর্শ নিয়ে যেত। এখন পরামর্শ হয়তো তারা নিয়ে এখন যেটা আমি শুনি আর কি, মানে ধরেন উপদেষ্টা পরিষদেরই কারো কারো কাছ থেকে শুনি, সেটা হচ্ছে যে এটা নাকি বিভিন্ন রাজনৈতিক দল নাম দিয়েছিল। তো এখন তো আমাদের জানতে হবে যে আলী ইমাম মজুমদারের নামটা কোন রাজনৈতিক দল দিল। আর্মি থেকে দিয়েছিল নাম, বিভিন্ন রাজনৈতিক দল, আর্মি, হ্যাঁ, এই হচ্ছে স্টেক হোল্ডার। ঠিক আছে, তাহলে তখন আমাদের জানতে হবে কে কার নামটা দিয়েছিল, আলী ইমাম মজুমদারের নামটা কে দিল। এবং তারপরে ধরেন ডাক্তার বিধান আমাদেরই সিনিয়র ভাই, আমাদেরই খুবই স্নেহ করেন, সবই বুঝলাম। ডাক্তার বিধান কোত্থেকে আসলো? মানে বাংলাদেশের ডাক্তারদের মধ্যে যদি একজনকে নিতে হয় যে আমি একজন নিব যিনি যার সাংগঠনিক দক্ষতা আছে, যিনি রেসপেক্টেড, একজন সিনিয়র প্রশাসনে কাজ করেছেন, তাহলে আপনি যে কোনো ডাক্তারকে জিজ্ঞেস করেন, আমাকে না, যে কোনো ডাক্তারকে জিজ্ঞেস করেন, সবাই বলবে, কয়েকটা নাম বলবে। 1 নাম্বার নাম হয়তো বলবে প্রফেসর এম এ ফয়েজ। উনি ডিজি ছিলেন, হ্যাঁ, হাইলি রেসপেক্টেড একজন রিসার্চার। এবং আমি ওনার নামটাই বেশ কয়েকবার শুনেছি যে একজন যদি ডাক্তার নিতে হতো তাহলে ডাক্তার বিধান কেন প্রফেসর এম এ ফয়েজ না? এবং সত্যিকার অর্থে উনি যদি থাকতেন এই উপদেষ্টা মন্ডলী একটু সমৃদ্ধ হতো, এবং উনি অনেক ভালো কাজ করতে পারতেন এবং সকলের সাপোর্ট পেতেন। উনি তো হাইলি রেসপেক্টেড এবং আমরা সবাই রেসপেক্ট করি। তাহলে এটা কে নিল? একজনকে তো দায়িত্ব নিতে হবে, এই নামটা কে দিয়েছে? না, এখন ধরেন
আমরাও কিন্তু আপনার আমি ব্যক্তিগতভাবেও কিন্তু অনেক পরামর্শ দেওয়ার চেষ্টা করেছি। আমাকে যখন জিজ্ঞেস করা হয়েছে, আমি বেশ কয়েকজনের নামই আমাকে লাইক জিজ্ঞেস করা হয়েছিল, আমি তাদের কথা বলেছি। এবং বেশ কেপেবল অফিসারদের কথা আমাকে নর্মালি সিকিউরিটি রিলেটেড প্রশ্ন করা হয়েছিল। সো সিকিউরিটি রিলেটেড প্রশ্ন করার জন্য ফলে আমি স্বরাষ্ট্র বিষয় এবং আপনার ডিফেন্স রিলেটেড বেশ কিছু বিষয়ে অ্যাডভাইস দিয়েছি। কোনোটা হয়তো দুই একটা ক্ষেত্রে হয়তো সেটা গৃহীত হয়েছে, বাট 95% ক্ষেত্রেই আসলে আপনার গৃহীত হয় নাই। এখন আমাকে যখন বলা হয়, আমি এরকম লোকজনকেই আপনার বাছাই করে দিয়েছিলাম যারা হয়তো পুরো দেশে আপনি ট্রাভেল করতে পারতেন, গিয়ে গিয়ে বিভিন্ন থানায় বিভিন্ন এলাকাতে গিয়ে বিভিন্ন যে কনসার্ন আছে, পুলিশের যে কনসার্ন আছে, ল এনফোর্সমেন্ট এজেন্সির যে কনসার্ন আছে, সেগুলো তারা অ্যাড্রেস করতে পারতেন। কারণ এখন যে স্বরাষ্ট্র উপদেষ্টার যে পদ, এটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদ। কারণ আইন শৃঙ্খলার বাহিনীগুলার শুধুমাত্র না, বাংলাদেশের বর্ডার গার্ড আছে, এখানে আরো অনেক এজেন্সি আছে, তারা কিন্তু সবাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে। এবং সরকার পরিবর্তনের সাথে সাথে এই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, এই গুরুত্বপূর্ণ যত দপ্তরগুলো আছে, এখানেও কিন্তু একটা আমূল পরিবর্তন আনার প্রয়োজন ছিল, আনা হচ্ছে অনেক স্লোলি। পুলিশের মতো একটা অর্গানাইজেশনে আপনার পুলিশের পুরা যে মেরুদণ্ড রাপচার হয়ে গেছে। তো এই জিনিসটা কে আবার সংঘবদ্ধ করতে পুলিশ সদস্যদের কাছে পৌঁছানোটা খুব খুব অত্যন্ত রকম জরুরি। তার পুলিশ সদস্যরা যে সবাই আওয়ামী লীগের ভক্ত তা কিন্তু না, সাধারণ পুলিশ সদস্যরাও আছেন। তো তাদেরকে একটু বোঝানো, তাদেরকে একটু ইনক্রিমেন্ট প্রদান করা, তাদেরকে কাজে উৎসাহ দেয়া, তাদেরকে অভয় দেয়া, এগুলো কিন্তু অত্যন্ত জরুরি বিষয় ছিল। তো এমন একজন হয়তো হতে পারতেন যিনি পুরো দেশের বিভিন্ন এলাকায় ট্রাভেল করতেছেন, সবার সাথে সভা করতেছেন, মিটিং করতেছেন, এবং আইন শৃঙ্খলার যে পরিস্থিতিটা আছে, যেটা আসলে ডেভেলপ করা খুবই দরকার, সেটা লাইক সেসব বিষয় উনি হয়তো নজরদারি করতে পারতেন। আমরা যেটা দেখছি আসলে সরকার অত্যন্ত রাজধানী কেন্দ্রিক। আমি আসলে এখন পর্যন্ত দেখি নাই যে সরকারের উপদেষ্টারা পুরো দেশ চষে বেড়াচ্ছেন। এক্স্যাক্টলি, পার্বত্য চট্টগ্রামের সমস্যা হলো, ওখানে তো সমস্যা হলো, যেতে হবে। সেই ক্রাইসিসে কিন্তু আসলে ধরেন যে ক্রাইসিসটা হলো, সেখানে গিয়ে আমাদের ওইখানে যারা নাগরিকেরা আছেন তাদের সবাইকে কিন্তু অ্যাড্রেস করা উচিত ছিল, পাবলিকলি অ্যাড্রেস করা উচিত ছিল। তাদের যে কষ্টগুলো আছে, কষ্টগুলোর আশ্রয় শোনা উচিত ছিল। কিন্তু এরকম কিন্তু আমরা কোনো কিছু দেখি না। আমাদের ভয়াবহ বন্যা, এখনো বন্যা চলতেছে উত্তরবঙ্গের শেরপুর টেরপুরে। উই আর ভেরি লাকি যে বাংলাদেশ সেনাবাহিনীর তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছে। আপনি চিন্তা করেন, একটা দেশের এই সেনাবাহিনীটাই এখন আইন শৃঙ্খলা রক্ষার কাজ করতেছে, পাশাপাশি বন্যা নিয়ন্ত্রণের কাজ এরা করতেছে। আমাদের শেরপুর টেরপুরের দিকে যে বন্যা হচ্ছে, এখন কিন্তু আর্মির লোকজনরাই গেছে কিছু লাইক আপনার সব রকমের সহায়তা যা যা করার, তারাই ওগুলা করতেছে। ফেনীর বন্যা পরিস্থিতি এবং আপনার সাউদার্ন রিজনের যে বন্যা পরিস্থিতি ছিল, সেখানেও কিন্তু তারা বেশ শক্ত ভূমিকা পালন করেছে। তো বাট এটা কতদিন করতে পারবে তারা, সেটা তো একটা সময় আছে। আপনি এটা পক্ষান্তরে স্বীকার করছেন না যে এই যে স্লো বললেন সরকার, এই সরকার স্লো হওয়ার পেছনে একটা বড় কারণ হচ্ছে যে ইনঅ্যাপ্রোপ্রিয়েট মানুষদেরকে উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে? এটা তো আসলে পেনে কিন্তু আমি তো সাংবাদিক, আমি তো আসলে সরাসরি তাদেরকে দোষী বলতে পারি না। বাট অফকোর্স এটা আমার অবজারভেশন যে এটা হয়তো আরেকটু তৎপর, তাদেরকে আরো তৎপর হওয়া উচিত। এবং আমার মনে হয় যে তাদের কলেবর আরো বৃদ্ধি করা উচিত। আসলে এই যে যা বলছিলাম যে 300 জন সংসদ সদস্য, 30 জন নারী সংসদ সদস্য, 40 থেকে 50 জন মন্ত্রী থাকে একটা সরকার পরিচালনা করতে। তো আপনি এই 20-25 জন উপদেষ্টা দিয়ে উইথ ডিউ রেসপেক্ট টু দেম, এটা আসলে হবে না। লাইক এটা বেশ কঠিন হয়ে যাবে তাদের জন্য, অত্যন্ত দুরূহ হয়ে যাবে। তাদের ডিসেন্ট্রালাইজ করা উচিত। এই যে এক একজনের কাছে যে 2-3টা করে মন্ত্রণালয় আছে, ওনাদের তো কারো এক্সপেরিয়েন্সই নাই। একটা বড় প্রতিষ্ঠান অপারেট করা এবং একটা মন্ত্রণালয় অপারেট করা কিন্তু সেম জিনিস না। বিগ অর্গানাইজেশনে কাজ করলে অনেক ধরনের ম্যানেজারিয়াল ক্যাপাসিটি এটা ডেভেলপ করে, একটা ডেভেলপ করতে পারে, বাট স্টেট ক্রাফট ইজ এ টোটালি ডিফারেন্ট বল গেম। আপনার রাষ্ট্রযন্ত্র এবং একটা এফএমসিজি অথবা একটা আরএমজি ফ্যাক্টরি অথবা একটা এনজিও ইজ নট দ্য সেম থিং। এটা তো আপনাকে বুঝতে হবে। সো এখানে বিভিন্ন রকমের লোকজন কাজ করেন, বিভিন্ন হায়ারার্কি আছে, সে সবকিছু আপনাকে বুঝতে হবে। এটা বুঝতেই তো আপনার 1.5 থেকে 2 মাসের মতো সময় চলে যাবে। কিন্তু এই সময়টা তো আমাদের নাই। আমাদের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখন প্রতিটা দিন অত্যন্ত লাইক আপনার গুরুত্বপূর্ণ। আমাদের উপরে পার্শ্ববর্তী যে দেশ ভারতের সাথে
আওয়ামী লীগের যে সুসম্পর্ক ছিল 15 বছরের সম্পর্ক ড্যামেজ হয়েছে। ভারত তো অবশ্যই আশা করে নাই যে তাদের যেই সম্পর্ক, এত সুসম্পর্ক তাদের সাথে ছিল, এটা হঠাৎ করে গাঢ় হয়ে যাবে। আশঙ্কা করেনি। এটা এটা তারা কখনো আশঙ্কা করেন, অবশ্যই না। তো ওইখান থেকে আমরা যেটা দেখি প্রতিনিয়ত আপনার অপপ্রচার চলতেছে যে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা বিপদগ্রস্ত আছেন, বাংলাদেশ ধ্বংস হয়ে যাচ্ছে, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। তো সেটাকে কাউন্টার দেওয়ার একটা মেকানিজম সরকার থেকেই হওয়া উচিত ছিল, সেটাকে কিন্তু কাউন্টার দিচ্ছে। এটা কিভাবে করা যেতে পারতো? ধরেন আজকেও একজন উপদেষ্টার সাথে আলাপ হচ্ছিল এই বিষয়টা নিয়ে, উনিও বলছিলেন যে এই যে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চলছে, আমরা এটার কাউন্টার ন্যারেটিভ দাঁড় করাতে পারছি না কেন, মানে আসলে কি কারণ, কি করলে এটা করা যেতে পারে?